নমস্কার। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই কাহিনীর সমস্ত ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। বিশ্ব সাহিত্যের নানা ঘরানার গল্প সমবেষ্টিত আমাদের এই চ্যানেল বেঙ্গলি স্টোরি স্টেশন। আজ আপনার জন্য মনোরঞ্জন দের লেখা কালো বাঘ। আমাদের আজকের এই গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত রহস্য রোমাঞ্চ এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার ও অমিত বিক্রম চৌধুরী, গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধর আমি দীপিকা। শুরু হচ্ছে কালো বাঘ। দৈবের নির্বন্ধ আর কাকে বলে? একটা কালো বাঘই কি না শেষে আমার সকল দুঃখ কষ্ট ঘুচিয়ে দিল। ব্যাপারটা খুলেই বলা যাক। আমার বাবা ছিলেন খুব আয়েসি লোক। শৌখিনতার স্রোতে গা ভাসিয়ে তিনি তো জীবন কাটিয়ে দিলেন, কিন্তু একবারও ভেবে দেখলেন না তার একমাত্র ছেলের ভবিষ্যৎ কি। আমার জ্যাঠার বিপুল বৈভবের ওপর তার অগাধ আস্থা ছিল। অপুত্রক জ্যাঠার সম্পত্তি তার একমাত্র ছেলে আমি যে পাব, সে ব্যাপারে আমার বাবার মনে বিন্দুমাত্র সন্দেহ জাগেনি। সম্পত্তি যদি নাও পাই, অন্তত চাকরি আমাকে নিশ্চয়ই করতে হবে না। জ্যাঠার বিরাট জমিদারির এক কোণে আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়েই যাবে। বাবার ধারণা যে কত ভুল, তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই সেটা দেখে যেতে পারতেন। আমার জ্যাঠা শ্রদ্ধেয় প্রতাপ বিক্রম চৌধুরী আমাকে, অর্থাৎ তার আদরের ভাইপোকে, সম্পত্তির কানাকড়িও দিলেন না। না মরবার সংকল্প নিয়ে বছরের পর বছর জকের ধনের মতো নিজের সম্পত্তি আগলে রইলেন। মাঝে মাঝে দু চারটে শৌখিন উপহার আমাকে স্মরণ করিয়ে দিত যে তার বিরাট জমিদারির প্রথম এবং প্রধান উত্তরাধিকারী আমি। কিন্তু স্বপ্ন দেখে তো লোকের পেট ভরে না, আমারও ভরল না। বৃদ্ধের মৃত্যুর আশায় বসে থেকে থেকে আমার এমন দশা হয়ে দাঁড়ালো যে দেনার দায়ে মাথার চুল শুদ্ধ বিকিয়ে যেতে বাকি। কলকাতায় আমার নামে একটি বাড়ি রেখে গিয়ে বাবা বুদ্ধিমানের কাজই করেছিলেন, না হলে আমাকে হয়তো না খেয়েই মরতে হতো। তখনও আমি প্রাণে মরিনি বটে, তবে মরমে মরেছিলাম। পাওনাদারদের তাগাদায় অতিষ্ঠ হয়ে একদিন দেখতে পেলাম আমার চূড়ান্ত সর্বনাশের আর সামান্যই বাকি আছে, অথচ করবারও কিছু নেই। বৃদ্ধ জ্যাঠার কাছে চিঠি লিখে কোনো উত্তর পাই না। দেখা করে শুধু উপদেশ মাত্রই লাভ করি। বংশমর্যাদার কথা চিন্তা করে ছোটোখাটো কোনো চাকরি করতে পারিনি। ভালো চাকরিও পাওয়ার জো নেই, যোগ্যতা অর্জন করিনি তো। ভেবে ভেবে যখন কোনোই কুলকিনারা পাচ্ছিলাম না, তখন দূর সম্পর্কীয় এক দাদার চিঠিতে কিছুটা আশার সঞ্চার হলো। দাদার নাম অমিত বিক্রম চৌধুরী। অর্থকৌলিন্যে ইনিও কম যান না। অবশ্য সবই তার স্বপার্জিত অর্থ। ভাবলাম অমিত বিক্রম নিজে থেকেই যখন আমন্ত্রণ জানিয়েছেন, তখন চেয়ে চিনতে কিছু অর্থ নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, বলবার সময় লজ্জায় মাথা কাটা যাবে ঠিকই, কিন্তু এছাড়া অন্য কোনো উপায়ও নেই। অগত্যা যাবার জন্য তৈরি হলাম। ট্রেন আমাকে যেখানে নামিয়ে দিল সেটা একটা অজ পাড়া গাঁ। পৃথিবীর চারদিকে যে এত পরিবর্তন হয়ে গেছে, এ তল্লাট দেখলে সেটা উপলব্ধি করা যায় না। অমিত বিক্রম কেন যে এই পাণ্ডব বর্জিত দেশে বাস করতে এলেন, সেটা এক দুরূহ রহস্য।
শুনেছিলাম তার নিজস্ব মোটর গাড়ি আছে। সেই মোটর গাড়ি যে আমাকে নেবার জন্য আসবেই, এমনটি চিন্তা করা অন্যায় কিছু নয়। কিন্তু ঘন্টা 2 অপেক্ষা করেও আমার ধারণা যখন ভুল বলে প্রমাণিত হলো, তখন একটা যাত্রীবাহী গরুর গাড়িতেই চেপে বসলাম। পরে জেনেছিলাম আমার টেলিগ্রাম নাকি যথাসময়ে পাওয়া যায়নি। গাড়োয়ানটিকে পেয়েছিলাম ভালোই। তার সাদামাটা কথাবার্তায় দীর্ঘ পথ পাড়ি দেবার ক্লান্তি দূর হয়ে গেল। তার কাছেই শুনলাম অমিত বিক্রম চৌধুরী নাকি এ তল্লাটে ডাক সাইটে ব্যক্তি। তার মতো মহাপ্রাণ উদার চেতা মানুষ আর দুটি হয় না। কত যে জনহিতকর কাজ তিনি করেছেন তা লিখলে বুঝি মহাভারত হয়ে যায়। দুর্মুখেরা নাকি বলে তার উচ্চাশা ইলেকশনে জিতে মন্ত্রী হওয়া, কিন্তু গাড়োয়ানের মতে তার মতো ঋষিতুল্য ব্যক্তি এসব কথা স্বপ্নেও চিন্তা করতে পারেন না। গাড়োয়ানের কাছে অমিত বিক্রমের স্তুতিবাদ শুনতে শুনতে কান যখন ঝালাপালা হবার জোগাড়, তখন পথের ধারে টেলিগ্রাফের পোস্টে একটা অদ্ভুত পাখিকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। এমন অপরূপ পাখি আর কখনো দেখিনি। নাম কি তাও জানি না। আমার তন্ময়তার কারণ বুঝতে পেরে গাড়োয়ান উল্লসিত হয়ে উঠল। নিজের বক্তব্য আরও জোরবার করে তোলবার সুযোগ পেল সে। তার কথায় জানতে পারলাম যার অতিথি হয়ে এই বিজন প্রদেশে ছুটে এসেছি, এই সুন্দর পাখিটি তারই। দেশ বিদেশ থেকে কত জন্তু জানোয়ার যে তিনি সংগ্রহ করে এনেছেন তার ইয়ত্তা নেই। ভদ্রলোকের একটাই শখ আছে, আর সেটা হচ্ছে রকমারি দেশের হরেক রকম আবহাওয়ার পশু পাখিকে বাংলাদেশের জোলো হাওয়ায় থাকতে অভ্যস্ত করানো। বস্তুত তার প্রমাণও পেলাম হাতে নাতে। বিরাট পাঁচিল ঘেরা উদ্যানের পিচ ঢালা চওড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় অজানা সব পশু পাখির দর্শন পেলাম। নধর কচি ঘাসে যথেচ্ছ বিচরণ করছিল সেই জন্তুগুলো। সব দেখে শুনে আমার বেশ ভালোই লাগছিল। এ তো আর চিড়িয়াখানার সংকীর্ণ পরিবেশে অসংখ্য জন্তুর জটলা নয়, প্রাকৃতিক পরিবেশে মনের আনন্দে তাদের ঘুরে বেড়ানো। আগেই বলেছি অমিত বিক্রম চৌধুরী আমার দূর সম্পর্কের দাদা। তার নাম আমি অনেক শুনেছি, কিন্তু চাক্ষুষ দেখা এই প্রথম। অট্টালিকা তুল্য বাড়ির সদর দরজায় দাঁড়িয়েছিলেন তিনি। শক্ত সমর্থ জোয়ান দীর্ঘকায় চেহারা, গায়ের রং তামাটে, মুখে অসংখ্য কাটা দাগ সৌন্দর্যের পরিপন্থী না হয়ে সেগুলি বরং তার শিকার প্রিয়তার সাক্ষী হিসেবে চরিত্রে একটা অসাধারণ দৃঢ়তা এনে দিয়েছিল। বেশভূষায় জমিদার সুলভ আভিজাত্য, ঠোঁটে জ্বলন্ত সিগার, মুখে অমায়িক হাসি, কণ্ঠে যেন মধু। পরম শত্রুও তার কথায় গলে জল হয়ে যায়। আমাকে দেখেই সাদরে অভ্যর্থনা করলেন তিনি। আরে আসুন আসুন ভবতোষ বাবু, আপনার পদক্ষেপে এই জনবিরল ঘুমন্ত প্রদেশ ধন্য হয়ে উঠুক। আমি বললাম, না না, এতটা অভ্যর্থনার যোগ্য নই আমি। আমার মতো ছাপোষা মানুষ আপনার মতো সম্ভ্রান্ত পুরুষের কাছে এতটা অভ্যর্থনা আশা করে না। প্রাণ খোলা হাসি হেসে উঠলেন ভদ্রলোক। আপনি দেখছি বিনয়ের অবতার। আরে মশাই, টাকা দিয়েই কি সবসময় সবকিছু যাচাই করা চলে? ভুলে যাচ্ছেন কেন? আমরা উভয়ই সম্ভ্রান্ত বংশের ছেলে। হ্যাঁ, তা বটে, তা বটে। তার ব্যবহারে এতই মুগ্ধ হয়ে গেলাম যে আমার মনে হতে লাগলো কত কাল যেন আমরা পরস্পরের সঙ্গে পরিচিত। ঋণগ্রস্ত হয়েই অবশ্য ভদ্রলোকের কাছে ছুটে এসেছি, তাই বলে নিজেকে এতটা হেয় মনে করবার কি আছে? এতটা গরিবানা চালই বা দেখাবার কি দরকার? বিশেষ করে ভদ্রলোক নিজেই যখন সম্পদের পরিমাণ দেখে সম্পর্কের বিচার করা পছন্দ করেন না। আমার আসার উদ্দেশ্য কিছুটা সিদ্ধ হয়েছে বলে যখন ধরে নিতে যাচ্ছিলাম, তখন ভদ্রলোকের স্ত্রীর নিরুত্তাপ ব্যবহার আমাকে হতাশ করল।
ভদ্রমহিলার হাবভাব দেখে মনে হচ্ছিল আমি যেন তাদের গলগ্রহ হয়ে থাকতে এসেছি। এখানে এসে যেন দারুণ গর্হিত কাজ করে ফেলেছি। মুখে অবশ্য বলেন না কিছুই, কিন্তু তার ডাগর ডাগর চোখের অর্থপূর্ণ চাহনিতে বারবার তিনি আমাকে চলে যাবার ইঙ্গিতই দিতে লাগলেন। আমি হয়তো চলেই আসতাম যদি না পাওনাদারদের তাগাদা অহরহ আমাকে এমন ব্যতিব্যস্ত করে তুলত। যদি অমিত বিক্রম চৌধুরী আমাকে নিয়ে এতটা মেতে না উঠতেন, ঘটা করে তিনি ঘর সাজালেন এবং আমাকে থাকতে দিলেন সবচেয়ে সুন্দর কক্ষে। খানা পিনা যা হলো, বহুদিন আমি তা চোখেও দেখিনি। আমার সুবিধে অসুবিধের দিকে তার কড়া নজর, সাধ্যমতো সবই করলেন তিনি। এমনকি আর কি হলে আমার আরাম 16 কলায় পূর্ণ হবে সেটাও জানতে চাইলেন। একবার ইচ্ছা হয়েছিল বলি, মোটা অঙ্কের চেক পেলেই আর কিছুর দরকার নেই। বড় জোর করে কথাটা সামলে নিয়েছিলাম। আসার সঙ্গে সঙ্গেই হাত পেতে কিছু চাইলে নিজেকে বড্ড খেলো করা হয়। গারোয়ান ঠিকই বলেছিল, এমন অতিথিপরায়ণ লোকের কাছে চাইতেও লজ্জা করে। ভদ্রলোকের চরিত্র একদিকে যেমন ফুলের মতো নরম, অপরদিকে তেমনি বজ্রের মতোই কঠোর। অচিরেই তার দৃষ্টান্তও পাওয়া গেল। অমিত বিক্রমের স্ত্রী কোনো একটা গূঢ় অভিসন্ধি নিয়ে প্রথম থেকেই আমাকে উপেক্ষা করে আসছিলেন। আমি তখনও বিশেষ আমল দিইনি। আমি তখন জানতাম না যে ভদ্রমহিলার কথাবার্তা এত চাঁচা ছোলা। আমাকে হকচকিয়ে দিয়ে হঠাৎ তিনি বলে উঠলেন, আজকেই চলে যাচ্ছেন তো? সন্ধ্যের ট্রেন ধরতে হলে বেলা থাকতেই বেরিয়ে পড়বেন। কিন্তু আজই আসলে আসলে আজই চলে যাবার কথা তো ভাবিনি। তা তো দেখতেই পাচ্ছি। না মানে অমিতবাবু আজ যেতে দেবেন বলেও তো মনে হয় না। তিনি যদি চান তো। কথা শেষ করবার আগেই অমিত বিক্রম ঘটনাস্থলে এসে হাজির। শেষের কটা কথা পরিষ্কারভাবে কানে গেছে। সঙ্গে সঙ্গেই আঁচ করে নিয়েছেন জল কোথায় গড়াতে চলেছে। তার সেই হাসি খুশি মুখটা তখন থমথম করছে রাগে। সেই মুহূর্তে মনে হলো রাসবাড়ি লোক আমি অনেক দেখেছি, কিন্তু এমনটি দেখিনি। আমাকে তিনি অনুরোধ করলেন বাগানে গিয়ে বসবার জন্য। আমি বেরিয়ে যাওয়া মাত্র ঘরের দরজা বন্ধ হয়ে গেল এবং প্রচণ্ড রাগে তিনি ফেটে পড়লেন। আড়ি পেতে শোনবার অভ্যেস আমার কোশ্চিনকালেও নেই, তবু যেতে যেতে যা শুনলাম তাই যথেষ্ট। আমি কি শুনছি? হ্যাঁ, তুমি আমার অতিথিকে কি বলছো? আজই তুমি চলে যেতে বলছো তাকে? তোমার কি মাথা টাথা খারাপ হলো নাকি? উনি আমার অতিথি, এটা তুমি ভুলে যেও না। আর অতিথিকে চলে যাওয়ার জন্য বলার তুমি কে? দেখো, আমার উপর চেঁচামেচি করে কোনো লাভ নেই। তোমার আত্মীয় হোক, বন্ধু হোক, আর যেই হোক, আমি আমার এ বাড়িতে সহ্য করব না। তুমি এক একজন করে বাড়িতে এনে তুলবে আর তাদের সব কাজ আমাকে করতে হবে। আমি পারবো না। এই জন্য তুমি আমায় বিয়ে করে আনোনি। আমি কালই বাপের বাড়ি চলে যাব। না না না, আমি ওসব কোনো কথা শুনতে চাই না। এ বাড়িটা কার? এটা আমার বাড়ি, আমার। এখানে আমার কথাই শেষ কথা। ঠিক করে জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। উনি যেদিন যেতে চাইবেন তবেই যাবেন, অন্যথায় নয়। আমার অতিথির সঙ্গে ভবিষ্যতে যদি এই রকম ব্যবহার করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমার কথা মন দিয়ে শোনো। এখনই যাও, ওনার কাছে ক্ষমা চাও। আমার প্রতি দুর্ব্যবহারের জন্য তিনি স্ত্রীর কাছে কৈফিয়ত তলব করছেন। ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে বিবেচনা করে যখন যাব করছি, তখনই দরজাটা সশব্দে খুলে গেল। তাকিয়ে দেখি ভদ্রমহিলা হনহন করে আমার দিকেই এগিয়ে আসছেন। চোখ দুটো তার জবা ফুলের মতো লাল। এসেই বিনা ভূমিকায় বলে উঠলেন,
আমার স্বামী আমাকে আপনার কাছে মাপ চাইতে পাঠিয়েছেন। না না, ছি 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 ছি, ও ও কি কথাই বাবা বাবা, একদম না একদম না, ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। হঠাৎ তার চোখ দুটো যেন জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বললেন, বেহায়া অনেক দেখেছি, কিন্তু আপনার মতো দেখিনি। কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আকস্মিক আক্রমণের ধাক্কায় কিছু বলতেও পারলাম না। তাছাড়া ভদ্রমহিলা ততক্ষণে সরে পড়েছেন। অমিত বিক্রম একটু পরেই এলেন। ঠোঁটের কোণে সেই হাসি আবার ফিরে এসেছে তার। বললেন, আমার স্ত্রী নিশ্চয়ই মাপ চেয়েছে আপনার কাছে। হ্যাঁ 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 হ্যাঁ, তা নিশ্চয়ই তা নিশ্চয়ই। ওর কথায় কিছু মনে করবেন না, আসলে ওর স্বভাবটাই একটু বেয়াড়া ধরনের, কারো ঘেঁষটুকু সহ্য হয় না। ও চায় আমাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তি এসে শান্তি ভঙ্গ না করুক। লোকালয় ওর পছন্দ নয়। এই জনবিরল স্থানে আমার আসার মূলে কিন্তু রয়েছে ওই। তবু যেন ও সুখী নয়। এখানেও মাঝে মাঝে লোকজন আসে। ধুধু করা মরুভূমি বা খাঁ খাঁ করা কোনো দ্বীপই ওর উপযুক্ত জায়গা। আর বলেন কেন, বুঝিয়ে বুঝিয়ে হয়রান হয়ে গেলাম আমি। কি কি আর করবেন বলুন, একে নিয়েই যখন ঘর করতে হবে তখন আপনার খানিকটা সহ্য না করে উপায় কি। কিন্তু আপনি কিছু মনে করেননি তো? ওর কথায় যদি চলে যাবার সংকল্প করে থাকেন, তবে দারুণ আঘাত পাবো আমি। না 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 না, ছি 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 ছি, না না, আমি কিছু মনে করিনি, আমি কিছু মনে করিনি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, চলুন আপনাকে আমার সংগ্রহশালা ঘুরে ঘুরে দেখানো যাক। দেখবেন কত বিচিত্র সব জানোয়ার আমি সংগ্রহ করেছি। চলুন চলুন। সারাটা বিকেল কেটে গেল তার সংগ্রহশালার বিচিত্র সব জন্তু জানোয়ারের সঙ্গে পরিচিত হতে। কতকগুলো খাঁচায় আবদ্ধ, কতকগুলো উদ্যানে যথেচ্ছ ঘুরে বেড়াচ্ছে। কাকে কোথা থেকে সংগ্রহ করেছেন, কাকে বা তিনি নিজেই ধরেছেন, সব জলের মতো বলে যাচ্ছিলেন। কোন শিকারে গিয়ে তিনি প্রায় মৃত্যু মুখে পতিত হয়েছিলেন, কোথায় তার ব্যর্থতা এসেছে, কোথায় বা রোমহর্ষক অভিযান করেছেন, সবই আমার জানা হয়ে গেল। উদ্যানে কোনো পাখি হয়তো শীষ দিয়ে উঠল, কোনো জন্তু হয়তো নিজের লাফানোর কসরত দেখালো, কিংবা স্বভাবসুলভ ভঙ্গিতে কেউ হয়তো গাছের আড়ালে লুকোলো। অমনি শিশুর মতো আনন্দে নেচে উঠতেন তিনি। তখন যেন তিনি একেবারে ভিন্ন জাতের মানুষ। সব দেখা হয়ে গেলে বললেন, এবার যাকে দেখাবো সে আমার সংগ্রহশালার রত্ন বিশেষ। এজন্য নিজেরই বাড়ির একদিকে তার থাকবার ব্যবস্থা করে দিয়েছি। আমি কৌতূহলী হয়ে উঠলাম। দর দালানের শেষ প্রান্তে বিশেষভাবে নির্মিত একটি ঘর। দালানের অপর অংশের সঙ্গে কোলাপসেবল গেট দিয়ে সেটা পৃথক করা। ঘরের দরজা নিরেট ইস্পাতের তৈরি। দরজার খানিকটা অংশে খড়খড়ির ব্যবস্থা আছে দেখলাম, যাতে সেখান দিয়ে ঘরের ভেতরে দৃষ্টিপাত করা সম্ভব হয়। খড়খড়ি তুলে ধরে আমাকে ভেতরে তাকাতে বললেন। বিরাট ঘর, অপর দিকের দেওয়ালে ছোট ছোট জানালা, তাতে মোটা মোটা লোহার গরাত। তারই একটি জানালা পথে দিনান্তের শেষ সূর্যরশ্মি এসে পড়েছিল ঘরের মেঝের এক প্রান্তে। সেই অবসন্ন রোদের মাঝে একটি বিশালকায় বাঘকে শুয়ে থাকতে দেখলাম। রং তার আপলুস কাঠের চেয়েও কালো, তেল চুকচুকে সুন্দর চেহারা, বিড়ালের মতো গুটিসুটি মেরে নিদ্রায় আচ্ছন্ন। বোধহয় সায়ান্নের নাতি উষ্ণ রোদের আমেজ প্রাণ ভরে গ্রহণ করছিল। সেই বল দৃপ্ত পেশিবহুল পৈশাচিক সৌন্দর্যের দিকে তাকিয়ে আমি আমি চোখ ফেরাতে পারলাম না। কেমন দেখছেন? এত বেশি সুন্দর যে ভয় ধরে যায়। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ভয় ধরে যায়। এইরকম কালো বাঘ জানেন তো আমি আর কখনো দেখিনি। কালো বাঘ যে
এত সুন্দর হতে পারে ধারণা ছিল না। কেউ কেউ একে পুমা বলে ভুল করে, কেউ একে কালো প্যান্থার ভেবে বসে। আসলে এ হচ্ছে জ্যাগুয়ার। দক্ষিণ আমেরিকার জঙ্গল থেকে একে ধরে আনা হয়েছে। আমার কাছে যখন বিক্রি করা হয় তখন একে দেখতে ছিল এতটুকু, একটা পুতুলের মতো। রেশমি কালো লোমে দেহ ঢাকা, হলদে জলজলে দুটো চোখ তার মধ্যে থেকে পিট পিট করে তাকিয়ে থাকতো আমার দিকে। ওর মাকে গুলিবিদ্ধ করার পর সহজেই ওকে ধরা সম্ভব হয়। বর্তমানে এর মাপ লেজ থেকে মাথা পর্যন্ত 11 ফিট, বয়স মোটে 4 বছর, এখনো বাচ্চাই বলতে হয়। আচ্ছা, শুনেছি এরা নাকি ভীষণ হিংস্র। হ্যাঁ, সে কথা আর বলতে। এদের মতো বিশ্বাসঘাতক আর রক্তলোলুপ প্রাণীর জুড়ি মেলা ভার। কোনো রেড ইন্ডিয়ানের কাছে এর নাম একবার বলে দেখুন না, শুনেই 7 হাত লাফিয়ে উঠবে সে। বেড়াল যেমন ইঁদুর নিয়ে খেলতে ভালোবাসে, এরাও তেমনি মানুষ নিয়ে খেলে খুব আনন্দ পায়। অবশ্য এ এখনো তাজা রক্তের স্বাদ পায়নি। যেদিন পাবে সেদিন মানুষের কাছে প্রকাণ্ড বিভীষিকা হয়ে দাঁড়াবে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাকেই দেখতে অভ্যস্ত। আমি ওর কাছে একাধারে মা এবং বাবা, তাই আমাকে ছাড়া আর কাউকেই সহ্য করতে পারে না। বস্তু তো দেখলামও তাই। ধাতব কপাটের বিরাট পাল্লা দুটো খুলে ছুরুত করে ঘরের ভিতর ঢুকে গেলেন তিনি এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার আওয়াজ গম গম করে ফিরতে লাগলো দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে। সেই আওয়াজে জেগে উঠে প্রাণীটা আড়মোড়া ভাঙল। তারপর সুললিত ছন্দে দেহের পেশিতে পেশিতে হিল্লোল তুলে এগিয়ে এলো মালিকের কাছে। অমিত বিক্রম চৌধুরী প্রচণ্ড বিক্রম সেই প্রাণীটির দেহে হাত বুলিয়ে আদরে সোহাগে ভরিয়ে তুললেন। প্রতিদানে সেও লোমশ লম্বা লেজ আন্দোলিত করে মালিকের দেহে নিজের গা ঘষে আন্তরিকতার পরিচয় দিতে লাগলো। গায়ে হালকা চাপড় মেরে তিনি বললেন, যাও এবার পুষি, তোমার খাঁচায় যাও তো লক্ষ্মীটি। দানবীয় চেহারার সেই বাঘটি লঘু পায়ে ঘরের একপাশে লোহার গারদে ঘেরা নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে দাঁড়ালো। অমিত বিক্রম বাইরে এসে বিরাট একটা হাতল ঘোরাতে লাগলেন। সঙ্গে সঙ্গে একপাশের দেওয়ালের ফাটল থেকে ইস্পাতের মোটা মোটা রড দিয়ে তৈরি মজবুত একটা দরজা বেরিয়ে এলো। দরজাটা গড়াতে ঘেরা স্থানটার সম্মুখ ভাগ দিয়ে চলে গেলে প্রকৃতই একটা খাঁচার মতো দেখতে হলো সেটাকে। বাঘটা সেই খাঁচায় আবদ্ধ রইল। গৃহস্বামী এবার আমাকে নিয়ে ঘরের ভেতর পদার্পণ করলেন। মাংস পচা ভ্যাপসা দুর্গন্ধে গা গুলিয়ে উঠল আমার। সত্যি, মাংসাশী প্রাণীদের যতই পরিচ্ছন্নতার মাঝেই রাখা হোক না কেন, এই দুর্গন্ধের হাত থেকে কিছুতেই রেহাই পাওয়া যায় না। গৃহস্বামী বললেন, দিনের বেলা চলে ফিরে বেড়াবার জন্য সমস্ত ঘরটাই ছেড়ে দেওয়া হয় ওকে, আর রাতে ওকে আটকে রাখা হয় এই খাঁচায়। বাইরের ওই হাতলটা ঘোরালেই খাঁচার সম্মুখ ভাগ খুলে যায় বা বন্ধ হয়ে যায়। খবরদার, খবরদার, ও কাজটিও করবেন না। উশিকে অতটা নিরাপদ ভাববেন না যেন। আমি আমি হাত সরিয়ে নিলাম। উশির গায়ে আমি হাত বোলাই বলে অপরেও যে তাই করবে এ কথা ভাববেন না। দেখুন দেখুন দেখুন, কেমন চঞ্চল হয়ে উঠেছে পুষি। ও বুঝতে পেরেছে ওর ভোজের ব্যবস্থা করা হচ্ছে। খাঁচার সংকীর্ণ পরিবেশে দ্রুত পদচারণা শুরু করেছিল কালো বাঘটি। বাইরে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। ঘরের ভেতরকার সেই প্রায়ান্ধকার পরিবেশে হলদে চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছিল। রক্তাভ লম্বা জিভটি ক্ষণে ক্ষণে
ঝকঝকে দন্ত পংক্তির বাইরে এলিয়ে পড়ছিল। বড় আকারের একটি রেকাবিতে হাড় সমেত বিরাট একটা মাংস খণ্ড নিয়ে হাজির হলো একজন পরিচারক। খাঁচার ভেতরে সেটিকে ঢুকিয়ে দিতেই বাঘটা বিশাল থাবা বাড়িয়ে আলতোভাবে নিয়ে গেল সেটিকে। খাঁচার এক কোণে বসে সামনের দুই থাবার মাঝে মাংসখণ্ড চেপে ধরে দাঁত দিয়ে ছিঁড়ে খেতে লাগলো সে। আর রক্ত মাখা মুখখানা তুলে মাঝে মাঝে আমাদের ওপর অলস দৃষ্টি বুলিয়ে নিতে লাগলো। সেই অকল্পনীয় দৃশ্য দেখে গা শিরশির করে উঠল আমার। বাইরে যাওয়ার সময় গৃহস্বামী বলতে লাগলেন, ওকে আমি এত ভালোবাসি দেখে আপনি খুব অবাক হয়েছেন, তাই না? আসলে ছোটবেলা থেকে আমার কাছেই লালিত পালিত বলে কেমন একটা মায়া পড়ে গেছে। ওকে রাখা বিপজ্জনক, আবার ছাড়তেও মন চায় না। চিড়িয়াখানার লোকেরা ওকে নেবার জন্য মাথা কুটে মরছে। তাদের সবাইকে বাধ্য হয়ে নিরাশ করতে হচ্ছে আমায়। দেখতে দেখতে 6টা দিন কেটে গেল। আমার আত্মীয়টি এই কদিন এতই ব্যস্ত রইলেন যে আমার মনের কথা মনেই রয়ে গেল। প্রতিদিনই তার কাছে 3-4টে টেলিগ্রাম এসে পৌঁছত। অস্বাভাবিক আগ্রহ নিয়ে সেগুলোকে খুলতেন তিনি। আমারও জানবার ইচ্ছে হতো, কিন্তু অপরের ব্যক্তিগত ব্যাপারে অহেতুক কৌতূহল দেখানো ঠিক নয়। এই কথা বিবেচনা করে নিবৃত্ত হতাম। ঘোড়দৌড় কিংবা স্টক এক্সচেঞ্জের সঙ্গে হয়তো জড়িত ছিলেন তিনি, কিংবা তার চেয়েও জরুরি কোনো কাজ। নিজের কাজে যতই ব্যস্ত থাকুন না কেন, আমার খাতির যত্নে কোনরূপ ত্রুটি ছিল না। রাতে একসঙ্গে বিলিয়ার্ড খেলতাম আমরা। তিনি তার শিকারের গল্প বলতেন, আমি বলতাম শহরের কথা, আমার নিজের কথা। আমি যে কায় ক্লেশে দিন গুজরান করছি, ঋণের অতল গহ্বরে ক্রমেই তলিয়ে যাচ্ছি, সে কথাও বলতাম। কোনো রকম খাটো নজর ছিল না তার। সব শুনতেন ধৈর্য ধরে। কখনো বলতেন, আপনার ধনী জ্যাঠা থাকতে আপনার এই দুর্দশা কেন? আপনি তো জ্যাঠার বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তিনি সহানুভূতি দেখাতেন। হ্যাঁ, তার কঞ্জুসপনার কথা আমারও অজানা নেই। বুড়ো মরতে চলেছে আর এখনো কিনা টাকার কাঁড়ি নিয়ে পড়ে থাকতে চায়। আমি দীর্ঘশ্বাস ফেলতাম। হ্যাঁ, আজ নতুন কিছু তার ঘটেনি। দীর্ঘ 30 বছর ধরেই তার শরীরের অবস্থা খারাপ। আরও 30 বছর এইভাবেই কেটে যাবে। এদিকে আমার খাই খরচের টাকাও নেই। আপনার কথা শুনে সত্যি আমার দুঃখ হচ্ছে। আর গড়িমসি করা ঠিক নয় বিবেচনা করে আমি বলেই ফেললাম, তাই বলছিলাম, আপনার তো খ্যাতি প্রতিপত্তি দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে। আপনার বদান্যতার কথা কাগজেও অনেক পড়েছি। যদি আমাকে এই সংসারের ভরাডুবি থেকে রক্ষা করেন, যদি... ঠিক আছে, আর বলতে হবে না। আমার যতদূর ক্ষমতা আমি আপনাকে সাহায্য করব। আজ রাতেই আপনার আর্থিক অবস্থার কথা সবিস্তারে বলুন তো আমাকে। আর চিন্তা নেই, কার্যোদ্ধার হতে চলেছে। কুয়াশা কেটে গিয়ে এবার ভাগ্য গগনে ঝিলমিলিয়ে সূর্য উঠবে। এবার আমি বুক ফুলিয়ে চলতে পারবো, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সারাটা দিন স্বপ্নের ঘোরে কেটে গেল। ফুলের সুগন্ধ কিংবা আহার্য দ্রব্যের খোসবায় এদিন যেন বিশেষ একটা অর্থবহ হয়ে ধরা দিল আমার কাছে। গোগ্রাসে খাবার খেলাম, অস্থির ভাবে ঘুরে বেড়ালাম। কত চাইবো তাই নিয়ে প্রচুর হিসেব নিকেশ করলাম। জীবনটা কিভাবে শুরু করব তাই নিয়ে ঘড়ি ঘড়ি মত বদলালাম। আর তখন আচমকা গৃহকর্ত্রীর দুর্বিনীত ব্যবহার সেল হয়ে আমার বুকে এসে বিঁধল। তিনি মুখ ঝামটা দিয়ে উঠলেন, খাসা লোক বটে আপনি, ধন্যী আপনার নির্লজ্জতা। চোখে যদি সামান্য চামড়াও থাকতো, চশম কোথাকার। ছুরির মতো ধারালো কাটা কাটা কথা।
একেবারে মরমে গিয়ে বেঁধে। একবার ইচ্ছে হয়েছিল চলে যাই, কিন্তু আপ্রাণ চেষ্টায় আশার যে ইমারত গড়ে তুলেছি, মুহূর্তের অবিবেচনায় সেটিকে খান খান করে ভেঙে দিতে মন চাইল না। সেদিন বিকেল থেকেই প্রকৃতি রুদ্র মূর্তি ধারণ করে চলেছিল। সন্ধ্যার পর যেন তাণ্ডব শুরু হয়ে গেল, তেমনি মুষলধারে বৃষ্টি। নৈশ আহারের পর যখন সারাটা বাড়ি সুষুপ্তির কোলে ঢলে পড়ল, তখনও গৃহস্বামীর সঙ্গে আমার সাংসারিক আলোচনা চলছে। তার মেজাজও বোধহয় খানিকটা অশান্ত, না হলে এভাবে মদিরার আশ্রয় নেবেন কেন? ঘন ঘন পান পাত্রে চুমুক দিতে দিতেই আমার সঙ্গে আলোচনা করতে লাগলেন। বাইরে প্রকৃতি তখন নেচে কুঁদে প্রলয় বাঁধিয়ে দিয়েছে। বাতাসের শোঁ শোঁ আওয়াজ আর বৃষ্টির ঝমাঝম শব্দ ক্লান্তিহীন আবেগে দেয়ালে দেয়ালে প্রতিহত হচ্ছে। অযথা কালক্ষেপ না করে আমি আমার বক্তব্য বুঝিয়ে চলেছি আমার আশ্রয়দাতাকে। কার কাছে আমি কত ঋণী সংখ্যাতত্ত্বের দ্বারা বুঝিয়ে দিচ্ছিলাম। এজন্য নোট বইয়ের সাহায্য নিতে হয়েছে আমায়। কথা প্রসঙ্গে আমার ওপর তার স্ত্রীর খবরদারির কথা উঠেছিল, কিন্তু আমি এড়িয়ে গেছি। তিনি সব কিছুই শুনছিলেন ধৈর্য ধরে, অথচ মাঝে মাঝে এমন সঙ্গতিহীন মন্তব্য করে বসছিলেন যে তার অন্যমনস্কতায় আমি আহত হচ্ছিলাম। সন্দেহ হলো, তাহলে কি আমার দারিদ্রতা তার বিরক্তির কারণ ঘটিয়েছে? শেষে চুরুটটাকে নিভিয়ে ফেলে তিনি উঠে দাঁড়ালেন, বললেন, দেখুন, এই সংখ্যাতত্ত্ব না আমার মাথায় ঢোকে না। আপনি বরং এক কাজ করবেন, একটা কাগজে ঋণের মোটামুটি হিসেব লিখে আমাকে দেবেন, বুঝলেন? আমি সানন্দে তাতেই রাজি হলাম। দেয়াল ঘড়িতে ঢং করে রাত 1টা বাজল। বাইরে তখন ঝড় জলের হামলা সমানে চলেছে। শুতে যাবার আগে তিনি কালো বাঘটাকে একবার দেখতে চাইলেন। এই ভয়ঙ্কর রাতে বেচারির মেজাজ কেমন আছে সেটা জানা দরকার। যাবেন না কি দেখতে? আমি তো এক কথায় রাজি। তিনি বললেন, তাহলে নিঃশব্দে চলে আসুন। বাড়ির সবাই ঘুমে অচেতন, কথা বলে বা শব্দ করে কারো ঘুম ভাঙানোর প্রয়োজন নেই, কি বলেন? আমি সায় দিলাম। হাতে ধরা টর্চের দিকে তাকিয়ে বললেন, ওদিকটায় আবার লাইট নেই, টর্চই একমাত্র ভরসা। বিরাট দরজা খুলে আমরা যখন ঘরের ভেতর ঢুকলাম, তখন সেখানে অন্ধকার ঘুটঘুট করছে। অন্ধকারের সঙ্গে মিশে ব্যাঘ্রপ্রবর কোথায় ঘাপটি মেরে বসে আছে বোঝবার উপায় নেই। রুদ্ধ চাপা গর্জন ভেসে আসছিল খাঁচা থেকে। টর্চের জোরালো আলোয় দেখা গেল বাঘটা খাঁচার এক কোণে বসে আছে ঠিকই, কিন্তু তার লেজের অস্থির আন্দোলন উত্তেজিত মনোভাবেরই পরিচয় দিচ্ছে। লেজের ছায়া চুনকাম করা দেওয়ালের ওপর বীভৎসভাবে নিচে বেড়াচ্ছিল। গৃহস্বামী মন্তব্য করলেন, এই ভয়াবহ রাতে একে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে দেখুন। এর মন মেজাজ বিশেষ সুবিধের নয় আজ। কিছু খেতে দিয়ে একে শান্ত করা দরকার। আপনি একটা কাজ করুন, টর্চটা একটু ধরুন, আমি খাবার নিয়ে এখনই আসছি। আমি টর্চটা হাতে নিতেই তিনি সিঁড়ি বেয়ে দরজার কাছে উঠে গেলেন। তারপর আমাকে চমকে দিয়ে দরাম করে দরজাটা বন্ধ করে দিলেন। অজানা আশঙ্কায় বুক দুরু দুরু করে উঠল আমার। গৃহস্বামীর বিশ্বাসঘাতকতায় আর সেই দানবীয় কালো বিভীষিকার আতঙ্কে দেহের অণুতে ভয়ের শিহরণ খেলে গেল। ব্যস্ত সমস্ত হয়ে দরজার কাছে ছুটে গিয়েই চেঁচাতে লাগলাম, দেখুন দেখুন, আমাকে এভাবে একা ফেলে পালাবেন না। দেখুন দেখুন, এভাবে যাবেন না কিন্তু। ভয় কিসে? আলো তো হাতেই আছে। তাছাড়া আপনাকে তো একলা ফেলে পালাচ্ছি না, একজন সঙ্গী তো দিয়েই যাচ্ছি। এসব ঠাট্টা আর কি আমি মোটেই বরদাস্ত করবো না, কিন্তু আমি বলে রাখছি, আপনার কাছে হাত পাততে পারি, কিন্তু সম্মান একেবারে বিকিয়ে দিইনি। বটে,
আমি যে তার অতিথি সে কথা স্মরণ করিয়ে দিলাম। তার মতো সদাশয় ব্যক্তির পক্ষে এমন গরিত আচরণ শোভা পায় না, তাও বললাম। এ কথা লোক জানাজানি হলে তার মতো ব্যক্তির কেলেঙ্কারির একশেষ হবে, তাও বলতে ছাড়লাম না। অনুনয় বিনয় করলাম, তারপর ভয় দেখালাম। শেষে কথার খেই হারিয়ে ফেলে আবোল তাবোল বকতে শুরু করলাম, কিন্তু কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। ঝড়ের প্রচণ্ড গর্জন আর উন্মত্ত প্রলাপের মাঝে আর একটা শব্দ কানে ঢুকতেই বিস্ময়ে একেবারে থ হয়ে গেলাম। অমিত বিক্রম চৌধুরী হাতল ঘুরিয়ে খাঁচার মুখ খুলে দিতে শুরু করেছেন। এতক্ষণে আমার চোখ ফুটল। তার অভিপ্রায় যে খারাপ তাতে বিন্দু মাত্র সংশয়ের অবকাশ রইল না। কিন্তু কেন তিনি এমন করছেন? আমি তো তার পাকা ধানে মই দিইনি। তবে টর্চের আলোয় দেখলাম খাঁচার দরজা ইতিমধ্যে খানিকটা সরে গেছে। অন্তত ফুটখানেক ব্যবধান রচনা করেছে খাঁচার এক পাশে। কাল বিলম্ব না করে ছুটে গিয়ে দরজার শেষ লোহার রডটিকে চেপে ধরলাম। টর্চটা জ্বালানো অবস্থায় মেঝেতেই পড়ে রইল। রাগে দুঃখে ভয়ে আমি তখন পাগল হয়ে গেছি। বেপরোয়াভাবে খাঁচার দরজাটা ধরে রয়েছি, এক চুলও নড়তে দেব না, এই যেন পণ। আমার সেই অমানসিক চেষ্টায় দরজাটা কিছুকাল স্থির হয়ে রইল। অমিত বিক্রম চৌধুরী তখন লোহার হাতল ঘুরিয়ে দরজাটাকে খোলবার প্রাণপণ চেষ্টা করে চলেছেন। আমি জানতাম যান্ত্রিক কলাকৌশলের কাছে আমার দৈহিক বলের পরাজয় অবশ্যম্ভাবী। সেই দুর্যোগপূর্ণ রাতের শীত শীত আমেজের মধ্যেও আমার শরীর দিয়ে দরদর ধারায় ঘাম ছুটল। হাতের পেশি ব্যথায় টনটন করতে লাগলো, আঙুলগুলো অবশ হয়ে এলো। একটু একটু করে অসমান পাথরের মেঝের ওপর দিয়ে আমার পা দুটো এগিয়ে যেতে লাগলো। আর সারাক্ষণ আমি মা জগদম্বার কাছে এই বীভৎস মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আকুল প্রার্থনা জানাতে লাগলাম। প্রতিবার আমার আবেদন জানানোর সঙ্গে সঙ্গে সভয়ে লক্ষ্য করলাম একটু একটু করে দরজাটা দেয়ালে সেঁধিয়ে যাচ্ছে, আর খাঁচার মুখের ফাঁকটা আকারে ক্রমশ বেড়েই চলেছে। মেঝের ওপর দিয়ে খাঁচার সম্মুখ ভাগের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত দরজাটা আমাকে টেনে টেনে নিয়ে গেল। শেষে হতাশা ক্ষুব্ধ মন নিয়ে শ্রান্ত অবসন্ন হাতের দৃঢ় মুষ্টি শিথিল করে দিতেই হিড় করে দরজাটা দেয়ালের ফাটল পথে গায়েব হয়ে গেল। বেরিয়ে রইল শুধু সামান্য খানিকটা অংশ, হাড় বার করা পাঁজরের মতো। সেই নিঃসীম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আমি হাঁপাতে লাগলাম। টর্চটা খাঁচার মুখের অপর দিকে জ্বালানো অবস্থায় রয়েছিল। খাঁচার ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল তাতে। ঘরের বাইরে তখন গৃহস্বামীর পায়ের চটির আওয়াজ, চটাস চটাস শব্দ এবং কোলাপসেবল গেট বন্ধ করার সুপরিচিত ঝনঝন আওয়াজ। তারপর আর কোনো শব্দ নেই। এতক্ষণ বাঘটা কিন্তু এক চুলও নড়েনি, বরং তার লেজের অস্থির আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল। একটা লোককে পাগলের মতো খাঁচার দরজার সঙ্গে ধস্তাধস্তি করতে দেখে অবাক হয়ে গিয়েছিল মনে হয়। তার জ্বলন্ত চোখের দৃষ্টি সারাক্ষণ নিবদ্ধ ছিল আমারই দিকে। টর্চটা এমনভাবে মেঝেতে পড়েছিল যে তাকে দেখতে আমার মোটেই কষ্ট হচ্ছিল না। অকুল অন্ধকারের সমুদ্রে টর্চটাই তখন আমার একমাত্র অবলম্বন। ওটিকে হাত করবার কথা চিন্তা করে যেই না পা বাড়িয়েছি, অমনি রাগে গড়গড় করে উঠল ব্যগ্রপ্রবর। বাধ্য হয়ে আমাকে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে হলো। ঠিক হাত ছয়েক দূরেই বাঘটা। তার জ্বলন্ত দুটো চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভয়ে ঠকঠক করে কাঁপছিলাম আমি। অন্ধকারে ফসফরাসের দুটো চাকতি যেন জলজল করছিল। সেদিকে তাকিয়ে আমি যেন
সম্মোহিত হয়ে গিয়েছিলাম। নড়বার ক্ষমতাও যেন লোপ পেয়েছিল। চরম বিপদের মুহূর্তে প্রকৃতি আমাদের নিয়ে বিচিত্র খেলা খেলে থাকে। আমি যেমন দৃষ্টি সরাতে পারছিলাম না, বাঘটার দৃষ্টিও তেমনই আমার ওপর থমকে দাঁড়িয়েছিল। সে দৃষ্টিতে যেন আলোর জোয়ার ভাঁটা চলছিল। চোখ দুটো কখনো কখনো অতুগ্র আলোর সূচগ্র বিন্দুতে পরিণত হচ্ছিল, যেন একতাল জমাট অন্ধকারের দেহে বিদ্যুতের দীপ্তিময় স্ফুলিঙ্গ। তারপর সেই স্ফুলিঙ্গ আকারে আয়তনে বাড়তে থাকলো। সেই নারকীয় আলোর দ্যুতি তখন ছড়িয়ে পড়তে লাগলো ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। বার কয়েক এরকম হওয়ার পর সেই বীভৎস আলোর দ্যুতি একেবারে মিলিয়ে গেল অন্ধকারের গর্ভে। বুঝলাম বাঘটা চোখ বুজেছে। কোথায় যেন পড়েছিলাম যে মানুষের দৃষ্টির একটা সম্মোহনী শক্তি আছে। হিংস্র প্রাণীর চোখে চোখ রেখে যদি নির্ভয়ে দাঁড়িয়ে থাকা যায়, তবে প্রাণীটির পরাজয় অবশ্যম্ভাবী। সাময়িকভাবে হলেও বশীভূত হবেই। কথাটা কতদূর সত্য আমি জানি না, তবে স্পষ্টই দেখলাম যে আমার দৃষ্টির সঙ্গে দৃষ্টি মেলাতে না পেরে বাঘটা চোখ বুঝল। আমাকে আক্রমণ করার কোনো লক্ষণই দেখলাম না তার মধ্যে। অন্য কোনো কারণও হয়তো থাকতে পারে। খিদে না থাকায় আমাকে হয়তো আমল দেবার কোনো প্রয়োজন বোধ করেনি। হয়তো তার তন্দ্রালু চোখ দুটো নিদ্রার ভারে আপনা থেকেই বুঝে গিয়েছিল। তাই লোমশ কালো বিরাট মাথাটা দুই থাবার ওপর রেখে ঘুমিয়ে পড়েছিল। কি করব আমি সহসা ভেবে পেলাম না। কতক্ষণই বা কাঠের পুতুলের মতন এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায়? নড়লে বিপদ, প্রাণীটির দৃষ্টি হয়তো আকৃষ্ট হবে। না নড়লেও বিপদ। এখন আত্মরক্ষার চেষ্টা না করলে আর হয়তো সুযোগ পাওয়া যাবে না। অমিত বিক্রম চৌধুরীর মিষ্টি কথায় ভুলে আমার ঘাট হয়েছে। ভদ্র আচরণের অন্তরালে যে এত বড় একটা ভাঁওতা লুকিয়ে থাকতে পারে, কে তখন জানত? আর একটু আগে যদি ভদ্রতার মুখোশ খুলে যেত, তবে সাবধান হতে পারতাম। রাত ভোর এই কালো বিভীষিকার সঙ্গে এক ঘরে সময় কাটাতে আমার হতো না। মালিকটি যখন এত নির্দয়, না জানি তার আদরের বাঘটি আরো কত নির্দয় হবে। সারা রাত কি এই বাঘটাকে ঠেকিয়ে রাখতে পারবো? এই নিভৃত কক্ষে আমার মতো দুর্বল মানুষের পক্ষে কি নিরস্ত্র প্রতিরোধ সম্ভব? পারবো কি আমি গৌর অভিসন্ধির জাল কেটে বেরিয়ে আসতে, রোমহর্ষক বিপদের এই লকলকে শিকার হাত থেকে নিস্তার পেতে? দরজা খোলবার চেষ্টা করে লাভ নেই। জানলার অবস্থাও তথই বচন। এবড়ো খেবড়ো পাথরের অসমান মেঝের কোথাও আশ্রয় পাবার আশা নেই। চিৎকার করা নিরর্থক, কেউ শুনতে পাবে না। একে তো ঝোড়ো হাওয়ার অবিরাম শোঁসো শব্দ, তার উপর মূল বাড়ির সঙ্গে এর দূরত্ব 100 ফিটের কম হবে না। অগত্যা আমাকে আমার বুদ্ধি এবং সাহসের উপরেই শুধু ভরসা করতে হবে। মেঝে পড়ে থাকা টর্চ লাইটের দিকে দৃষ্টি পড়তেই আর এক চোট ভয়ের শিহরণ খেলে গেল আমার মগজের কোষে কোষে। আলো বেশ কিছুটা নিষ্প্রভ হয়ে এসেছে। 10-15 মিনিটের বেশি কিছুতেই স্থায়ী হবে না। যা করবার আমাকে এরই মধ্যেই করতে হবে। আলো নিভে গেলে আমি একেবারে অসহায় হয়ে পড়ব। অন্ধকারে কালো বাঘটির গতিবিধি আমার নজরে পড়বে না, অথচ আমার চলাফেরা সে দেখতে পাবে। এই ভয়াবহ চিন্তা পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো অবসন্ন করে ফেলল আমাকে। উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে এলোমেলো তাকাতে লাগলাম, একটু যদি আশ্রয় মেলে সেই আশায়। শেষে একটা জায়গার সন্ধান মিলল। একেবারে বিপদমুক্ত না হলেও জায়গাটা আত্মগোপনের পক্ষে নেহাত মন্দ নয়। আগেই বলেছি, খাঁচাটা ছিল ঘরের এক কোণায়। খাঁচার মাথা
এবং ঘরের ছাদের মাঝে 2-3 ফিট পরিমিত স্থান খালি ছিল। 4টে মোটা মোটা লোহার খুঁটি এমনভাবে খাঁচার ছাদটাকে ধারণ করেছিল যে বাঘটার মাথার ওপর ঝাঁঝরিওলা ইস্পাতের একটা চন্দ্রাতপ শোভা পাচ্ছিল। খাঁচার ছাদও যেমন খাঁচার 3 দিককার দেয়ালও তেমনি শক্ত মজবুত ইস্পাতের মোটা মোটা রড দিয়ে ঘেরা। রডগুলো সমান্তরালভাবে স্থাপিত, একটার সঙ্গে অপরটার দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র। অতিরিক্ত সাবধানতাবশত খাঁচার ছাদ এবং দেয়ালগুলো জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। কোনো প্রকারে একবার খাঁচার মাথায় উঠতে পারলে গুটি সুটি মেরে লুকিয়ে থাকা যেতে পারে বটে। ডাইনে বাঁয়ে ওপর নিচে কোনো দিক থেকেই আক্রমণের আশঙ্কা থাকবে না। একমাত্র সম্মুখ ভাগই বিপদের কারণ হতে পারে। যদি পেছন দিকে সরে গিয়ে দেয়াল ঘেঁষে থাকা যায় তবে বিপদের আশঙ্কা বেশ কিছুটা কমে যাবে। বাঘটা লাফিয়ে খাঁচার মাথায় উঠলেও ভেতরে ঢুকতে অসুবিধে বোধ করবে। এখন যদি কাজটা না সারতে পারি তো তাহলে তো আর হবে না, শিগগিরই আলো নিভে যাবে। কাল মাত্র বিলম্ব না করে লাফ দিলাম এবং খাঁচার শীর্ষদেশে রড ধরে দোল খেয়ে হাতড়ে হাতড়ে উপরে ওঠার চেষ্টা করতে লাগলাম। নিচে তাকিয়ে দেখি বাঘটা সোজা আমার দিকেই পিটপিট করে চেয়ে আছে। তার তপ্ত শ্বাস তখন ফোয়ারার মতো আমার নাকে মুখে এসে পড়ছিল। সেই শ্বাসে যেমন দুর্গন্ধ তেমনি ভয় জাগানো মাদকতা। আমার কাণ্ড কারখানা দেখে বাঘটা রাগের চেয়ে কৌতূহলী হলো বেশি। দেহের পেশিতে পেশিতে হিল্লোল তুলে উঠে দাঁড়ালো, আড়মোড়া ভাঙল এবং শেষে পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে একটা থাবা খাঁচার দেয়ালে রেখে অপর থাবাটা খাঁচার জালের উপর বুলোতে লাগলো। আমি তখনও খাঁচার মাথায় উঠে পড়তে পারিনি। একটা ধারালো সাদা হুক থাবা থেকে বেরিয়ে এসে আমার পায়ের গোড়ালিতে বিঁধতেই যন্ত্রণায় চেঁচিয়ে উঠলাম। বাঘটার উদ্দেশ্য বিশেষ খারাপ ছিল না, সে শুধু পরীক্ষা করে দেখছিল ফলাফল কি হয়। আমার চিৎকার শোনার সঙ্গে সঙ্গে মেঝেতে পা নামিয়ে নিল এবং দ্রুত খাঁচার ভেতরে পায়চারি করতে লাগলো। তারপর মাঝে মাঝে মুখ তুলে দেখতে লাগলো আমাকে। আমি তখন খাঁচার মাথায় উঠে গেছি এবং ভয়ে আড়ষ্ট হয়ে পিছন দিকে সরে যেতে শুরু করেছি, কারণ যত ভেতরে ঢুকে যাব ততই বাঘটার কাছ থেকে আক্রমণের আশঙ্কা কম থাকবে। বাইরে তখন ঝড় জলের দাপট বেড়েই চলেছে। এমন প্রলয়ঙ্কর ঝড় আমার জীবনে আর দেখিনি। বিশ্ব চরাচর যেন লোপ পেয়ে যাবে, কিন্তু সেদিকে তখন আমার ভ্রুক্ষেপ নেই। আমার দৃষ্টি তখন খাঁচার ভেতরে নিবদ্ধ। মূর্তিমান বিভীষিকা সেখানে পায়চারি করে বেড়াচ্ছে। বাঘটার অস্থিরতা তার দ্রুত পদচারণে প্রকাশ পাচ্ছে। এত বড় একটা বাঘ কেমন নিঃশব্দে চলাফেরা করছে, সাক্ষাৎ দেখেও যেন বিশ্বাস হতে চায় না। আমার মৃত্যুদূত আমারই পায়ের নিচে অধীর প্রতীক্ষায় প্রহর গুনছে। ক্রমশই তার অবয়ব অস্পষ্ট হয়ে আসছে আমার কাছে। শেষে টর্চের আলো এত কমে গেল যে বাঘটা আর নজরে এলো না। অনুভবে বুঝলাম অন্ধকারে মিশে তখনও সে অস্থিরভাবে ঘোরাঘুরি করছে। সেই ভীষণ অন্ধকারে ততোধিক ভীষণ শত্রুর সঙ্গে আমি একা রাত কাটাতে চলেছি। বিপদের মুহূর্তে নিশ্চেষ্ট হয়ে মরার মতো অভিশাপ আর নেই। আমি অবশ্য যথাসাধ্য চেষ্টা করেছি বিপদকে ঠেকিয়ে রাখতে। আমার সান্ত্বনা এইটুকুই, এখন সাগ্রহে তাকিয়ে থাকবো ফলাফল কি ঘটে সেটা দেখবার জন্য।
দেয়ালের গা ঘেঁষে নিস্পন্দ হয়ে গুটি সুটি মেরে বসে রইলাম, বাঘটা যাতে আমার অস্তিত্বটা ভুলে যায়। সেজন্য অতি সন্তর্পণে শ্বাস প্রশ্বাস নিলাম। একবার শুধু রেডিয়াম দেয়া হাত ঘড়িতে সময় দেখলাম, তখন রাত 2টো বাজে। 5টার আগে ভোরের আলো দেখা যাবে না। আরো 3টি ঘন্টা ঠায় বসে কাটাতে হবে। দু চোখের পাতা কোনো ক্রমেই এক করলে চলবে না। ভগবানকে অজস্র ধন্যবাদ, তার কৃপায় সেই নিঃসীম অন্ধকারেও হতাশ হয়ে পড়িনি। নিদ্রা দেবীর মতো সাহসও আমাকে ফেলে পালায়নি। কিন্তু তারপর কি ঘটবে? বাইরে ঝড় বাদলের প্রচণ্ড তাণ্ডব, আর ভেতরে অতি গন্ধময় বিষাক্ত বাতাস আমার স্নায়ুমণ্ডলের ওপর প্রচণ্ড চাপ দিতে লাগলো। কিন্তু সেটা বড় কথা নয়। কালো বিভীষিকার হাতে মরার ভয়ই সবার উপরে স্থান করে নিয়েছিল। এই ভয়ের হাত থেকে সাময়িকভাবে নিষ্কৃতি পাবার আশায় মনটাকে একটু অন্যমনস্ক করতে চাইছিলাম। আর তখনই মনে পড়ল আমার আশ্রয়দাতার কথা। তার দয়ালু মনোভাব একটা প্রচণ্ড ধাপ্পা ছাড়া আর কিছুই নয়। হায়, তখন যদি তার চতুরালির একটুও হদিশ পেতাম, তখন যদি তার সাদর সম্ভাষণের কিছুমাত্র দাম না দিতাম। কথা কৌশলে ব্যাপারটা এমনভাবে সাজানো হয়েছে যে সন্দিহান হবার সামান্যতম সুযোগ পর্যন্ত আমাকে দেয়া হয়নি। তিনি যতই চতুর হন না কেন, আমাকেও তার সমস্ত জারি জুড়ি ফাঁসিয়ে দিতে হবে। ওহ, কি শয়তানি বুদ্ধি, কি শয়তানি বুদ্ধি! বাঘের কবলে পড়ে বেঘরে আমার প্রাণটা গেলেও এই ভীষণ রাতে কেউ সেটা টের পাবে না। সবাই ভাববে রাতে শোবার আগে বাঘটাকে এক নজর দেখবার জন্য আমি একাই দরজা খুলে ভেতরে ঢুকেছিলাম। খাঁচার দরজা যে খোলা আছে সেটা আমি লক্ষ্য করিনি। আমার অহেতুক কৌতূহলই আমার দুর্ঘটনার জন্য দায়ী। আমার আশ্রয়দাতাও নিজের সম্বন্ধে যথেষ্ট সাফাই গাইবেন। তিনি আমাকে রাতে একা ওদিকে যেতে নিষেধ করেছেন। তার নির্দেশ আমি অমান্য করেছি বলেই এই বিপদে পড়েছি। কেউ যদি তার যুক্তি না মানতে চায়, কিংবা কেউ যদি তাকে সন্দেহই করে, তাতেও তার কিছু যাবে আসবে না। কারণ তিনি যে এই দুর্ঘটনার জন্য দায়ী এমন কোনো প্রমাণ নেই। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কি করে যে 3টি ঘন্টা কাটিয়েছিলাম সে কথা চিন্তা করলে আজও আমার গায়ে কাঁটা দেয়। একই ভঙ্গিতে বসে থাকায় পা ব্যথা হয়ে এলো, চোখ দুটো ক্লান্তিতে ভারী হয়ে এলো। বাঘটাকে দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখের জ্বলন্ত সবুজ আলো দেখে বুঝতে পারছিলাম কখন সে আমার দিকে তাকাচ্ছে। বেশিক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলে ভয়ে গায়ের লোম খাড়া হয়ে উঠত। আমার বুক আমার ধরাস ধরাস করত। তবে এক নাগাড়ে বেশিক্ষণ আমাকে দেখতো না বলেই রক্ষে। আলতোভাবে দৃষ্টিটা বুলিয়ে নিত শুধু। ধীরে ধীরে তার উত্তেজনা কমে এসেছিল। হয়তো আমার অস্তিত্বও ভুলে যাচ্ছিল ক্রমশ, কিংবা আমার মতো নিরীহ প্রাণীকে আমল দেবার প্রয়োজন বোধ করেনি। কখন যেন আমার চোখ দুটো বুজে এসেছিল। হঠাৎ ধর্মর করে জেগে উঠে দেখলাম ভোর হয়ে গেছে। একপাশের ক্ষুদ্র চৌকো জানালা পথে এক টুকরো আলো এসে পড়েছিল অপর দিকের দেওয়ালের ওপর। সেই আলোয় তখনও স্পষ্টতা আসেনি। ঘরের পুঞ্জীভূত আঁধার দূর করবার ক্ষমতা তার নেই। তবুও সেই অনুজ্জ্বল আলোয় ঘরের সব কিছুই দেখতে পেলাম। কালো বাঘটার মেজাজ আবার তিরিক্ষে হয়ে উঠেছে। ভোরের ঠান্ডা আর ক্ষুধার তাড়না তাকে অস্থির করে তুলেছে আবার। তার পদচারণা এখন আর খাঁচার ভেতরে সীমাবদ্ধ নেই। ঘরময় ছুটাছুটি শুরু করেছে সে। গলা দিয়ে ক্রুদ্ধ চাপা আওয়াজ বেরিয়ে আসছে। লেজটা অস্থির সর্পিল গতিতে ওঠানামা করছে। আর যখনই
সে ঘরের অপর প্রান্ত থেকে পাশ ফিরে এগিয়ে আসছে, আর তখনই একবার ক্রূর বিভৎস দৃষ্টি বুলিয়ে নিচ্ছে ভয়ে মুহ্যমান এই হতভাগ্যটার ওপর। বুঝলাম আমার এই মহামান্য সঙ্গীর মাথায় এখন খুন চেপেছে। অবস্থা চরমে পৌঁছতে আর অধিক বিলম্ব নেই। সেই গুরুতর অবস্থায় অপরে কি করতো জানি না, আমি কিন্তু আসন্ন মৃত্যুর সন্ধিক্ষণেও বিস্ফারিত নয়ন মেলে দেখে চলেছিলাম রক্ত পিপাসু সেই বিকট কালো মূর্তিকে। আহা, মরি মরি, কি অপূর্ব সেই রূপের বহর! অঙ্গে অঙ্গে তার ভয় জাগানো নারকীয় দ্যুতি, সুললিত চলার ছন্দে প্রলয় নাচের ভঙ্গিমা, কালো ঠোঁটের আড়াল থেকে বেরিয়ে আসা রক্ত রাঙা লম্বা জিভে মৃত্যুর আভাস, গলার গড়গড় আওয়াজে আক্রমণের ইঙ্গিত। নিষ্ঠুর নিয়তির হাতে আর বুঝি রেহাই নেই। ভয়ে আমার তখন নাড়ি ছিঁড়ে যাবার উপক্রম। তার উপর হাড় কাঁপানো ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি। কিছু একটা না করলেও মৃত্যু এসে নীরবে আলিঙ্গন করবে আমাকে, সেটাও কোনো প্রকারেই কাম্য নয়। আমি কাপুরুষ নই, ভীতুও নই। সাহসে ভর করে আমাকে বিপদের মোকাবিলা করতে হবে। চাবুক মেরে মেরে যেন সুপ্ত পৌরুষকে জাগিয়ে তুললাম। আবার আত্মরক্ষার জন্য প্রস্তুত হলাম। উদ্ভ্রান্ত দৃষ্টিতে ঘরের চারদিকে তাকাতে লাগলাম, কিছু একটা অবলম্বনের আশায়। পালাবার পথ খুঁজতে লাগলাম। চূড়ান্ত বিপদের মুহূর্তে মানুষের বুদ্ধিবোধ হয় একটু ভালোভাবেই খেলে থাকে, না হলে আমার মাথায় ওই কৌশলটা জাগলো কি করে? ভাবলাম, খাঁচার দরজাটা যদি টেনে আবার যথাস্থানে আনা যায় তবে আর কোনো ভয় নেই। কিন্তু দরজাটা টেনে আনা কি আমার সাধ্যে কুলোবে? তাছাড়া বেশি নড়াচড়া করলে বাঘটাও হয়তো মারমুখী হয়ে উঠবে। অথচ এছাড়া আর কোনো পথও নেই। অগত্যা খুব সাবধানে আস্তে আস্তে খাঁচার দরজার কাছে এগিয়ে গেলাম। দরজার খানিকটা অংশ দেওয়ালের ফাটল পথে উঁকি মারছিল। অতি সন্তর্পণে হাতটাকে তার উপর রাখলাম। দরজার শেষ লোহার রডটা ধরে একটা ঝাঁকুনি দিলাম। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, অবলীলাক্রমে খানিকটা অংশ হুড়মুড় করে বেরিয়ে এলো। তাহলে তাহলে ওটাকে টেনে আনা যাবে? হ্যাঁ, যাবে ওটাকে টেনে আনার। কিন্তু ওটার সঙ্গে আমি লেগে থাকায় ওটাকে টেনে বের করার একটু অসুবিধে ছিল। তা থাক, এই সামান্য অসুবিধে কিছুই নয়। অগত্যা খাঁচার দরজাটা শক্ত করে ধরে প্রাণপণ শক্তিতে টান দিলাম। বেশ খানিকটা অংশ বেরিয়ে এলো এবার। আর তখনই কালো বাঘটা লাফ দিল। চোখের পলকে ঘটনাটা ঘটে গেল। আমাকে দরজাটা টানাটানি করতে দেখে বাঘটা রাগে চাপা গর্জন করে উঠেছিল। তারপরই দেখলাম সে লাফ দিয়েছে। অবিশ্বাস্য দ্রুত গতিতে জ্বলন্ত হলদে দুটো চোখ, বিরাট কালো মাথা, লাল টকটকে জিভ আর ভয়াবহ ঝিলিকদার কতকগুলো দাঁত আমার দিকে ধেয়ে এলো। খাঁচার শীর্ষ দেশের প্রান্ত বাঘটা এসে ধাক্কা দিতেই সেই প্রচণ্ড ধাক্কায় লোহার খাঁচাটা থরথর করে কেঁপে উঠল। সেই মুহূর্তে আমার অনুভব করার শক্তি কতটুকু ছিল সেটা আমি জানি না। যা ছিল তাতেই বুঝলাম প্রচণ্ড ভারে খাঁচার প্রান্তদেশ খানিকটা নুয়ে পড়েছে। বাঘটা খাঁচার মাথায় উঠতে পারেনি। সামনের থাবা দুটো প্রায় আমার পায়ের সামনে খাঁচার লোহার রডগুলো আঁকড়ে ধরেছে, কিন্তু তাতে দেহের সমস্ত ভার রাখতে না পারায় পেছনের পা দুটো কিছু একটা অবলম্বনের আশায় ইস্পাতের জালটা আঁকড়ে ধরবার ব্যর্থ চেষ্টা করছে। জালের ওপর পিছনের থাবার ঘষরানির শব্দ শুনে বোঝা গেল বাঘটা বেকায়দায় পড়েছে। এইভাবে বেশিক্ষণ তার পক্ষে ঝুলে থাকা সম্ভব নয়। বাঘটা তখন আমার এত সামনে যে দুর্গন্ধময় শ্বাস প্রশ্বাস আমার নাকে মুখে পড়ে আমাকে যেন পাগল করে তুলল। শেষে রাগে দাঁত কিরমির করে পিছু হটে ধপাস শব্দে মাটিতে নেমে পড়ল সে।
পরক্ষণেই প্রচণ্ড এক হুঙ্কার দিয়ে আবার লাফাবার জন্য তৈরি হলো। আর মাত্র কয়েকটি মুহূর্তের মধ্যে আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। কতটা তৎপরতার সঙ্গে আমি কাজ করতে পারি আর আমার উপস্থিত বুদ্ধি বা কত, তারই উপর নির্ভর করছে আমার প্রাণ বাঁচবে কি বাঁচবে না। প্রথমবারের অভিজ্ঞতায় বাঘটা বুঝতে পেরেছে কতটা জোরে তাকে লাফ দিতে হবে। দ্বিতীয়বার আর ভুল করবে না। না, আমিও ভুল করব না। প্রাণের মায়া যদি থাকে তবে এই বেলা একটা কিছু করতেই হবে। এক ঝটকায় আমি আমার কোটটা খুলে ফেললাম। ওত পেতে বসে থাকা বাঘটার মাথায় নির্ভুল লক্ষ্যে সেটাকে ছুঁড়ে দিয়েই এক লাফে খাঁচার মাথা থেকে নেমে পড়লাম মাটিতে। খাঁচার দরজাটা শক্ত করে চেপে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চললাম মেঝের ওপর দিয়ে। খাঁচার দরজাটা যে এত সহজে দেয়াল থেকে বেরিয়ে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। উত্তেজনায় আমি তখন মরিয়া হয়ে উঠেছিলাম বলে আমার গায়ের জোরও হয়তো কিছুটা বেড়ে গিয়েছিল। তাড়াহুড়ো করে দরজাটা দিয়ে ছোটবার সময় মনে পড়ল আমি রয়েছি খাঁচার বাইরের দিকটায়, বাঘটাও রয়েছে বাইরেই। যদি খাঁচার ভেতর দিক থেকে দরজাটা টানতাম তবে আমার গায়ে হয়তো আঁচড়টিও লাগতো না। বিধাতার বোধহয় সেটা কাম্য নয়। কোটটা মাথায় জড়িয়ে যাওয়ায় বাঘটার গতি সাময়িকভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটাকে সরিয়ে ফেলতে বিশেষ বিলম্ব হয়নি তার। আমি যখন দরজাটা প্রায় বন্ধ করে এনেছি সেও তখন এগিয়ে এসছে আমার কাছে। সম্পূর্ণ বন্ধ করার আগে আমি যখন শুরুত করে প্রায় খাঁচার ভেতর ঢুকে গেছি সে তখন থাবা বাড়িয়ে একটা পা চেপে ধরেছে। তার কবল থেকে মুক্ত হবার আপ্রাণ চেষ্টায় পা টেনে নিয়েছি। তার সুদীর্ঘ ধারালো নখরের আঁচড়ে পায়ের হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কাঠ কাটা মেশিনে কাঠ যেভাবে চেরাই হয় ঠিক ঠিক সেভাবে। তারপর ধরাম করে দরজাটা সম্পূর্ণ টেনে দিয়েই প্রবল যন্ত্রণায় এলিয়ে পড়েছি মেঝেতে। পা থেকে রক্ত তখন ফিনকি দিয়ে বেরোচ্ছে। তাজা রক্তের আস্বাদ পেয়ে বাঘটা তখন রক্ত পাগল। খাঁচায় আটকানো নেংটি ইঁদুর ধরবার জন্য বিড়াল যেন তার চারধারে ঘুরঘুর করছে, আর মাঝে মাঝে খাঁচার ভেতরে থাবা চালিয়ে শিকারের নাগাল পাবার চেষ্টা করছে। ক্লান্তি, অবসাদ আর অত্যাধিক রক্তক্ষরণে আমি তখন ভেঙে পড়েছি। নড়বার ক্ষমতাও যেন লোপ পেয়েছে। বাঘটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি তো আছি। আমার কাছে সে যেন আর কোনো ভয়াবহ জীব নয়। হয়তো ভয় পাবার ক্ষমতাই তখন বিলকুল লোপ পেয়েছিল। মাংসাশী প্রাণীদের আক্রমণে আহত হলে সারা অঙ্গে নাকি প্রচণ্ড অবসাদের লক্ষণ প্রকাশ পায়। এতদিন কথাটা শুনেই এসেছি, এখন সেটা হাড়ে হাড়ে টের পেতে লাগলাম। ব্যক্তিত্ব বলে কিছুই যেন অবশিষ্ট রইল না আমার মধ্যে। কেমন যেন স্বপ্নালু মহাবিষ্ট অবস্থা। বাঘটা থাবা বাড়িয়ে আমাকে নাগালে পাবার চেষ্টা করছে। কখনো কখনো তার নখরের আঘাতে জামা কাপড়ের বিভিন্ন অংশ ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আত্মরক্ষার জন্য আরও ভেতর দিকে সরে যাওয়া দরকার, অথচ আমার আর তেমন মনোবল অবশিষ্ট নেই। দৈহিক বল তো নয়। মনে হচ্ছিল আমি ওখানে দর্শক মাত্র। বাঘের সঙ্গে আমি তখন যেন একাত্ম হয়ে গিয়েছিলাম। তার আনন্দই যেন আমার আনন্দ, তার হতাশা আমার হতাশা। খাঁচার ভেতরকার প্রাণীটাকে ধরাই তার প্রধান লক্ষ্য, এবং ধরতে পারলেই যেন পূর্ণ পরিতৃপ্তি।
আমারও যেন তাই। তারপর সব কিছুই আমার কাছে স্বপ্নের মতো মনে হতে লাগলো। সেই বীভৎস কালো বিকট মুখ, লালাভ লকলকে জিহবা আর আগুনের ভাঁটার মতো দুটো চোখ কখনো এগিয়ে আসছিল, আবার কখনো বা পিছিয়ে যাচ্ছিল। সেসব দেখতে দেখতে বুঝিবা প্রলাপ বকতে লাগলাম আমি। ঠিক কতক্ষণ সেই অবসন্ন অবস্থায় পড়েছিলাম খেয়াল নেই, তবে হিসেব নিকেশ করে এখন বুঝতে পারি ঘন্টা 2 হবে বোধ হয়। ঘরের দরজা খোলার সুপরিচিত ক্লিক আওয়াজে হয়তো সম্বিত ফিরে পেয়েছিলাম। সশব্দে দরজা খুলে যিনি ভেতরে ঢুকলেন তিনি আর কেউ নন, আমারই দয়ালু আশ্রয়দাতা মহামান্য অমিত বিক্রম চৌধুরী। এমনটি দেখবেন বলে হয়তো আশা করেননি। বাঘটা রয়েছে খাঁচার বাইরে, আর বন্ধ খাঁচায় এক তাল রক্তের মধ্যে চিত হয়ে পড়ে আছে তারই শিকার, হতভাগ্য একটি দ্বিপদ প্রাণী। সারা দেহে তার চাপ চাপ রক্তের ছোপ, শতচ্ছিন্ন জামা কাপড়ের টুকরো অংশগুলো ইতস্তত ছড়ানো। অমিত বিক্রমের উদ্বেগ দেখে বুঝতে পারলাম আমার মৃত্যু সম্বন্ধে তিনি নিঃসন্দেহ নন। ভয় পেলেন, তাহলে কি তার পরিকল্পনা বানচাল হয়ে গেল? আমি বেঁচে থাকলে তার পক্ষে সমূহ বিপদ। তাই ব্যস্ত সমস্ত হয়ে খাঁচার দিকেই ছুটে এলেন। আসবার সময় ঘরের দরজা বন্ধ করতে ভুললেন না। তখন আমার মনের যা অবস্থা, তাতে সবকিছু প্রত্যক্ষ করা আমার পক্ষে সম্ভব ছিল না। তবে বুঝলাম তিনি উঁকি মেরে আমাকেই দেখছেন। পরের মুহূর্তেই তার দৃষ্টি আমার ওপর থেকে সরে গিয়ে বাঘটার ওপর পড়ল। শুনতে পেলাম তিনি বলছেন, পুষি, এ কি বেয়াদবি হচ্ছে তোমার? সরে যাও, সরে যাও বলছি পুষি, সরে যাও। কিন্তু সেই আদেশ বাঘটি মেনে নিল বলে মনে হলো না। দেখলাম তিনি আরো সরে এলেন খাঁচার কাছে। আমার দিকে তিনি পিছু ফিরে রইলেন, আর খাঁচার দেয়ালে লেপ্টে রইল তার প্রশস্ত স্কন্ধ। আবার তিনি ধমকে উঠলেন, নির্বোধ জানোয়ার, এ কি দুষ্টুমি হচ্ছে? তোমার মালিককে চিনতে পারছো না বুঝি? সরে যাও আগে। পুষি, পুষি, আমি বলছি সরে যাও, তুমি সরে যাও। আমার সেই মোহাচ্ছন্ন মগজেও চকিতে তারই একদিনের উক্তি মনে পড়ে গেল। বাঘটিকে দেখিয়ে সেদিন বলেছিলেন, এদের মতো বিশ্বাসঘাতক আর রক্তলোলুপ প্রাণীর জুড়ি মেলা ভার। অবশ্য এ এখনো তাজা রক্তের স্বাদ পায়নি। যেদিন পাবে সেদিন মানুষের কাছে প্রকাণ্ড বিভীষিকা হয়ে দাঁড়াবে। আজ সেই দিন এসেছে। আমার রক্তের স্বাদ ইতিমধ্যে সে লাভ করেছে। এখন আর এ নিরীহ গোবেচারিটি নেই। এতদিন পরে ব্যাঘ্রত্ব লাভ করেছে। অমিত বিক্রম চৌধুরীকে এবার নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে হবে। তিনি তখন রাগে চেঁচাতে শুরু করেছেন, বেয়াদব, বেঈমান! কিন্তু কে কাকে মজা দেখায়? আমি ভয়ে দিশেহারা হয়ে তিনি তখন এলোমেলো ছোটাছুটি করছেন, আর চাকর বাকরদের নাম ধরে কান ফাটা আর্তনাদ শুরু করেছেন। বাঘটা তার পিছু ধাওয়া করে চলেছে। থাবার আঘাতে জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, কখনো বা এক এক খাবলা মাংস তুলে নিচ্ছে, আর তিনি রক্তাক্ত কলেবরে পড়ে যাচ্ছেন, আবার উঠে দৌড়চ্ছেন। আমি নিমেষহীন নয়নে তাকিয়ে দেখছি সব। মগজে কিন্তু কিছুই ঢুকছে না। মগজটা যেন ফোঁপড়া হয়ে গেছে। সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাবার আগের মুহূর্তে যেটুকু ভাষা ভাষা জ্ঞান ছিল, তাতে দেখলাম বাঘটা তার মালিকের বুকের উপর বসে গপ করে একটা মরণ কামড় বসিয়ে দিল। তারপর আমার আর কিছু মনে নেই। সেরে উঠতে বেশ কয়েক মাস সময় লাগলো। তবুও কি
নির্দোষভাবে সেরে উঠতে পারলাম? একটা পা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল। এরপর যতদিন বেঁচে থাকব, একটা যষ্ঠী আমার সারাক্ষণের সঙ্গী হয়ে থাকবে। কালো বাঘের সঙ্গে একই ঘরে একটি দুর্যোগের রাত যে কাটাতে বাধ্য হয়েছি, তারই পরিচয় দেবে হাতের যষ্ঠীটি। পরে জানতে পেরেছি, অমিত বিক্রম চৌধুরীর প্রচণ্ড চিৎকারে আকৃষ্ট হয়ে চাকর বাকররা ছুটে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দরজার লুকহোল দিয়ে তাকিয়ে তাদের চক্ষু স্থির হয়ে যায়। যার তত্ত্বাবধানে এতটুকু বয়স থেকে লালিত পালিত হয়ে আসছে, সেই খোদ মালিকেরই দেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারই আদরের কালো বাঘ। দরজার লুকহোল দিয়ে বাঘটাকে গুলি করে মারা হয়। অমিত বিক্রমের ছিন্ন ভিন্ন দেহটার সৎকার করা হয়, আর আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খাঁচার ভেতর থেকে। বড় বড় ডাক্তার কলকাতা থেকে আনানো হয়। দেশের নামী শল্য চিকিৎসকেরাও এসে ভিড় করেন অমিত বিক্রমের বাড়িতে। যিনি আমাকে হত্যা করতে চেয়েছিলেন, তার অবর্তমানে তারই বাড়িতে আমি ধীরে ধীরে সেরে উঠতে থাকি। প্রথম দিন চোখ খুলেই দেখতে পাই সুদৃশ্য একটি ঘরে সুন্দরী নার্স এবং নামী ডাক্তার পরিবেষ্টিত হয়ে আমি শয্যায় শুয়ে আছি। একদিন ঘরে যখন কেউ ছিল না, তখন অমিত বিক্রমের বিধবা পত্নী চুপি চুপি এসে হাজির হন আমার শয্যার পাশে। বিধবার বেশে থাকায় প্রথমে চিনতেই পারিনি তাকে। আমার ওপর ঝুঁকে পড়ে পরীক্ষা করছিলেন আমি জেগে আছি কিনা। এ বাড়িতে আসার পর থেকে যখনই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তখনই তার রণচণ্ডী মূর্তি দেখেছি। সেদিনই প্রথমের ব্যতিক্রম দেখলাম। অমন অপরূপ মুখে শান্ত সমাহিত সুষমা দেখে চোখ দুটো জুড়িয়ে গেল। এটাই যেন তার আসল রূপ। আমার কপালে হাত বুলোতে বুলোতে বললেন, আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি আস্তে করে ঘাড় নেড়ে সায় দিলাম, কারণ তখনও আমার দুর্বলতা কাটেনি। তিনি বললেন, আর যাই বলুন, আপনিই এর জন্য দায়ী। আপনাকে প্রথম দিন থেকেই আমি তাড়াবার চেষ্টা করেছি, অপমান করেছি, গালাগাল দিয়েছি, যা খুশি তাই বলেছি, কিন্তু সেসব আপনি গায়েই মাখলেন না। আমার উপর রাগ করে পালালে আজ কি আর এই দুর্দশা হতো আপনার? একদিন যে স্বামী রত্নটির সঙ্গে ঘর করেছি, তাকে কি আর আমার চিনতে বাকি ছিল? কালো বাঘের হিংস্রতা আপনি দেখেছেন, কিন্তু আমার স্বামীর নৃশংস ব্যবহার আপনি কখনো দেখেননি। দেখলে বুঝতেন, জগতে নিষ্ঠুরতম বিশ্বাসঘাতক কোনো জীব যদি থেকে থাকে, তবে সে হচ্ছে আমার স্বামী। এখন তিনি স্বর্গে গেছেন, তাই তার সম্বন্ধে আর বিশেষ কিছুই বলতে চাই না। আমি জানতাম কেন তিনি আপনাকে চিঠি দিয়ে আনিয়েছেন। এও জানতাম একবার যখন তার কবলে পড়েছেন, তখন আপনার আর রেহাই নেই। তবু চেষ্টা করে দেখছিলাম আপনাকে উদ্ধার করতে পারি কিনা। সরাসরি সব কিছু আপনাকে জানাতেও ভরসা পাচ্ছিলাম না। যদি একবার তার কানে যায়, তবে আমাকে তার পোষা বাঘ দিয়ে খাওয়াবেন। যাই হোক, আপনি আমার মস্ত বড় একটা উপকার করেছেন। এই জন্য চিরকাল আপনার কাছে আমি ঋণী হয়ে থাকব। আমার স্বামী বাঘের হাতে না মরলে চিরটা কাল আমাকে এভাবেই দগ্ধে দগ্ধে মরতে হতো। আপনি আমাকে স্বাধীনতা এনে দিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ। আর দেখুন, এমন ভুল ভবিষ্যতে আর যেন করবেন না। কথাগুলো বলে তিনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন ঘুণাক্ষরেও জানতাম না যে তার সঙ্গে এটাই আমার শেষ দেখা। পরে শুনেছি তিনি তার বাপের বাড়ি চলে গেছেন। একদিন দুদিন করে 6 মাস কেটে গেল। শেষে ডাক্তার যেদিন জানালো
যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি, সেদিন দারুণ মুষড়ে পড়লাম। কারণ সুস্থ হওয়া মানেই কলকাতা ফেরা, আর কলকাতা ফেরার অর্থই হচ্ছে পাওনাদারদের তাগিদে আবার অতিষ্ঠ হয়ে ওঠা। কিন্তু উপায় নেই, কলকাতা আমায় ফিরতেই হলো। ফিরেই যার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হলো, তিনি হলেন আমাদের পরিবারের স্বনামধন্য উকিল বিমলবাবু। বিমলবাবু আমাকে অভিনন্দন জানালেন। তার অভিনন্দনকে মশকরা ভেবে আমি বিরক্ত হলাম। আমার মনে ভয় ছিল, হয়তো আদালত থেকে আমার নামে সমন জারি করা হয়েছিল। সে কথাই তিনি জানাতে এসেছিলেন। তিনি বললেন, আরে আর ভয় কি মশাই, হ্যাঁ আপনার তো বরাত খুলে গেছে। তবু আমি বিশেষ উৎসাহ পেলাম না। কিন্তু যখন জানতে পারলাম আমার অপুত্রক জ্যাঠার বিপুল সম্পত্তির আমি একমাত্র উত্তরাধিকারী মনোনীত হয়েছি, তখন সত্যি আনন্দের কোনো সীমা পরিসীমা রইল না। আমি নাকি বিগত 6 মাস যাবৎ এই সম্পত্তির অধিকারী হয়ে রয়েছি। পাছে উল্লাসের আধিক্যে আমার সেরে ওঠায় বিলম্ব হয়, তাই এতদিন সব খবর চেপে রাখা হয়েছিল। আমি যেদিন কালো বাঘের সঙ্গে এক ঘরে রাত কাটাই, ঠিক সেদিনই জ্যাঠা মারা যায়। ব্যাপারটা কাকতালীয় বলে মনে হলেও আসলে কিন্তু তা নয়। অপুত্রক জ্যাঠা আমাকেই প্রথম এবং প্রধান উত্তরাধিকারী মনোনীত করে যান। আমার অবর্তমানে অবশ্য সমস্ত সম্পত্তির মালিক হবেন আমার দূর সম্পর্কীয় দাদা অমিত বিক্রম চৌধুরী। উইলের বিষয়বস্তু অমিত বিক্রম ভালোভাবেই অবগত ছিলেন। প্রত্যক্ষভাবে সম্পত্তির মালিক হবার কোনো পথ খোলা না থাকায় তিনি আমাকে তার পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। সমস্ত বন্দোবস্ত তিনি পাকা করেই ফেলেছিলেন, কিন্তু তার ভাগ্যে সইল না। অমিত বিক্রমের বাড়িতে দৈনিক 3-4টে টেলিগ্রাম আসার অর্থ এতদিনে পরিষ্কার হল। বৃদ্ধ জ্যাঠার শারীরিক খবর বহন করেই যে সেই টেলিগ্রামগুলো আসতো, এ কথা বলাই বাহুল্য। তাই বলে বৃদ্ধকে কিন্তু তিনি ভালোবাসতেন না মোটেই, ভালোবাসতেন তার সম্পত্তিকে। অমিত বিক্রমের চর সবসময় জ্যাঠার সঙ্গে সঙ্গে থাকত। তারাই ঘন্টায় ঘন্টায় খবর দিত জমের বাড়ির দিকে জ্যাঠা কত দূর এগোলেন। যেদিন জ্যাঠা মারা গেলেন, সেদিন আমাকেও পৃথিবী থেকে সরিয়ে ফেলবার ব্যবস্থা হলো। কিন্তু বিধাতার মর্জি ছিল অন্যরকম। আমার প্রতিদ্বন্দ্বীকে ধরা থেকে তুলে নিয়ে আমাকেই বরং সম্পত্তি ভোগ করবার পথ নিষ্কণ্টক করে দিলেন। সমস্ত কৃতিত্বই অবশ্য সেই কালো বাঘের। তাই বলছিলাম, শেষে কিনা একটা কালো বাঘই আমার সকল দুঃখ কষ্ট ঘুচিয়ে দিল। কালো বাঘকে আজও আমি আমার সৌভাগ্যের প্রতীক বলে মনে করি। আজও আমার শয়ন ঘরে কালো বাঘের পাথরে খোদাই করা একটা মূর্তি সবসময় রক্ষিত থাকে। এখন আমি রোজই তার সঙ্গে একই ঘরে রাত কাটাই। শুনছিলেন কালো বাঘ, গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে তন্ময়। অমিত বিক্রমের স্ত্রী এবং সূত্রধরের ভূমিকায় আমি দীপিকা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে গল্পে থাকবেন। ধন্যবাদ।